আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বার কাউন্সিল অ্যাডভোকেট এনরোলমেন্ট যে পরীক্ষাটি হয়ে থাকে আমাদের দেশে বা প্রত্যেক দেশে সেই বিষয়টি নিয়ে। আপনি কিভাবে বার কাউন্সিলে পাশ করতে পারেন আইনজীবী হিসেবে এবং সনদ পেয়ে কিভাবে প্র্যাকটিস করতে পারেন এই প্রসেসটি নিয়ে। তো অলরেডি যারা আইনের ছাত্র তারা অলরেডি জানেন যে কিভাবে পরীক্ষাটা হয়। তারপর আমি একটু রিপিট করি বলার সুবিধার্থে যে প্রথমে আপনাকে হচ্ছে 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে আপনাকে 50 মার্ক পেয়ে পাস করতে হবে। যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন যদি আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 1 মার্ক মাইনাস হবে আপনার। আর লিখিত পরীক্ষা হচ্ছে 100 মার্কে, সেখানে আপনাকে 50 মার্ক পেতে হবে। তারপর হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আমরা যতটুকু দেখেছি গত কয়েক বছরে, সেটা হচ্ছে 75% মতো এমসিকিউ পরীক্ষাতে বাদ পড়ে। আমার যদি ভুল না হয় কাছাকাছি 70, 75, 80% মতো স্টুডেন্ট এমসিকিউ পরীক্ষা দিয়েই ফেল করে এবং এটাতেই সবচেয়ে বেশি বাদ পড়ে। লিখিততে যা পাস করে, এমসিকিউতে যা পাস করে তার অর্ধেক হচ্ছে লিখিততে আবার ধরে যায়। ঠিক আছে, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে এমসিকিউ পাস করে ফেলে আপনি পরপর দুবার লিখিত দিতে পারবেন, যার কারণে আপনি প্রথমবার লিখিত পাস না করলেও পরের বার স্বাভাবিক 1-1.5 বছর 2 বছর একটা গ্যাপ যখন থাকে তখন ওই লিখিতটা একটু ঝালাই করে নিলে মোটামুটি লিখিত পাস করে ফেলা যায়। এই কারণে এমসিকিউটাতে সবচেয়ে বড় ধাক্কাটা খেতে হয় এবং এমসিকিউ ধাক্কা খাওয়ার যৌক্তিক অনেকগুলো কারণ আছে। আমি যারা পড়াশোনা না করে প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিয়ে ফেল করে তাদের বিষয়টা তো স্বাভাবিক, কিন্তু যারা পড়াশোনা করেও খুব ভালো বুঝেও আইনটাকে অনেক ভালো বুঝে এবং মোটামুটি যতটুকু মুখস্থ বিদ্যার দরকার সেটা থাকা সত্ত্বেও ফেল যারা করে, আমি তাদেরকে নিয়ে আজকে একটু কথা বলবো। যৌক্তিক বললাম যে এমসিকিউতে ফেল করার একটা যৌক্তিক কারণ হচ্ছে, যৌক্তিক কারণ আসলে বলা ঠিক না, মানে জিনিসটা হচ্ছে যে মানে লজিকটা, ফেল করার যে লজিকটা সেটা হচ্ছে যে 100 মার্কের এমসিকিউ প্রশ্ন হয়, 100টা প্রশ্ন, আপনার অ্যান্সার করার জন্য সময় হচ্ছে 60 মিনিট। আপনি খেয়াল করে দেখেন 60 মিনিটে আপনাকে 100টা, মানে আপনি একটা প্রশ্নের জন্য আপনি ঠিক মতো মানে দুটো কোশ্চেনের বিপরীতে আপনি 1.5 মিনিট সময় ঠিক মতো পাচ্ছেন। ঠিক আছে, এতটা কম সময়। এর মধ্যে আপনার দেখা গেছে 4টা অপশন থাকে, এমন সময় এমন এমন কিছু কোশ্চেন থাকে এবং একটা দুইটা না অনেকগুলো কোশ্চেন থাকে যেগুলো একাধিক অপশন পড়ে আপনার কাছে মনে হবে যে এটাও রাইট ওইটাও রাইট। ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর এমন ভাবে ছিল খুন হত্যা অপশনের মধ্যে আছে, খুনও আছে হত্যাও আছে, এটা কোন দিকে যাবে? মানে এই বিষয়টা হচ্ছে আপনি স্পেসিফিক আইনটা পড়েছেন কিনা এটা যাচাই করার জন্য ওনারা আইনে ধরুন খুন দেওয়া আছে, হত্যা দেওয়া নেই। ঠিক আছে, অথবা দেখা গেছে নরহত্যা দেওয়া আছে, অপশনে আছে নরহত্যা নরখুন, কোনটা দিবেন? এই যে বিষয় ক্রিটিক্যাল বিষয়গুলো, এরকম অনেক কনফিউজিং ব্যাপার থাকে যে আপনি কোনটা আসলে দেখান, এই টাইপের প্রশ্ন আপনার সময় চলে যাবে। এর মধ্যে ওই এক টিচার বলছেন আমাদের যে যে কোনো এমসিকিউ প্রশ্নে আপনার 20% কোশ্চেন থাকে যেগুলো আপনি অলরেডি পারেন, একদমই সহজ 20% কোশ্চেন থাকে, আর 20% কোশ্চেন থাকে হচ্ছে আপনি দেখেনি না এর আগে কখনো, একদমই আনসেন। আর 60% কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে হয়তো আপনাকে টেস্ট করার জন্য থাকে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যে 20% আনছে এগুলো আসলে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, এগুলো প্রতি বছর একদমই নতুন ব্র্যান্ড নিউ কোশ্চেন বানানোর মতো ব্র্যান্ড নিউ কোশ্চেন এমসিকিউ কোশ্চেন তৈরি করা হয়। ওনারা এগুলা পারবেন না, আপনি ধরে নিতে হবে আপনি এক্সট্রা অর্ডিনারি না হলে। আর 20টা আপনি পারবেন, যে টাইপের স্টুডেন্ট পড়াশোনা মিনিমাম করলে, মোটামুটি পড়াশোনা করলে আপনি 20 মার্ক অ্যান্সার করতে পারবেন। বাকি 60 মার্কের জন্যই আপনার যাবতীয় প্রস্তুতি। এই 60% মার্ক, 60% যে মানে 60টা যে এমসিকিউ কোশ্চেন, এগুলোর জন্য আপনাকে পড়াশোনাটা ঠিকমতো করতে হবে। এর জন্য আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আর কি, যে অনেক ভালো ছাত্র, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যারা অনেক ভালো স্টুডেন্ট কিন্তু এমসিকিউতে খারাপ করেছে। এটার একটা বড় রিজন হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, আমি আমার নিজের ফেলিওর থেকেও বলবো, প্র্যাকটিস না করলে আপনি হুট করে বসে এমসিকিউ পাস করতে পারবেন না। এটা খুবই মিরাকল না হলে এটা পসিবল। কারণ হচ্ছে আপনি 100টা কোশ্চেন 60 মিনিটে পড়ে, এমসিকিউ 4টা অপশন পড়ে দাগানো, চারটিখানি কথা। ঠিক আছে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি দুটো জিনিস রিয়েলাইজ করবেন। এক, আসলে আপনার 100টা কোশ্চেন দাগানোর কোনো দরকারই নেই, আপনার পাস চাইছে এখানে 50-এ পাস। আপনি যদি মোটামুটি ভালোভাবে 60টা শিওর হয়ে দেখাতে পারেন আপনি পাস কনফার্ম। 60টা কেন বললাম, 2-3টা থাকবে যে আপনি এক্সাইটেড হয়ে ভুল দাগিয়ে ফেলতে পারেন, অথবা আপনি ঠিকই দেখতেছেন কিন্তু দাগানোর সময় একটু ভুল হয়ে গেছে, হতেই পারে। তো 60টা অন্তত ঠিকঠাক মতো দাগাতে পারলে 2-4-5টা যদি ভুলও হয় তাও আপনার
64, 53, 54 থেকে যাচ্ছে, প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি ওই 60টা কনফার্ম দাগাতে না পারেন, একটু 2-4টার মধ্যে একটু ভয় থাকে বা 10টার মতো ভয় থাকে, তাহলে আপনার 70টা মতো দাগাইতে পারলেও আপনার কনফার্ম। আপনার কিন্তু 80, 90, 100টা দাগানোর কোনো দরকার নেই। আপনার দরকার 5 পারা, 50 পারা। এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন। আপনি কিন্তু প্রথম দিনই পরীক্ষার হলে বসতে গেলে আপনি আপনার কাছে মনে হবে যে আপনার 100টাই দেখাতে হবে। ওকে, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনি একটা জিনিস দেখে যাবেন, সেটা হচ্ছে যে আসলেই ওই 1 ঘন্টায় যারা প্রথমবার বসে তাদের অনেকগুলো প্রশ্ন দেখলে আমরা ঘাবড়ে যাই। এটাকে একটা সাইকোলজিক্যাল ব্লক বলে। যেমন হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমার সিপিসি সিআরপিসি তে একটা দুর্বলতা ছিল। সিপিসি সিআরপিসি একটু প্রসিডিউরাল ল, এখানে অনেকগুলো জিনিস মনে রাখতে হয়, সেকশন অনেক বেশি, তো এগুলো মনে থাকে না অনেক সময়। এই কারণে হচ্ছে আমাকে এক টিচার বলেছিলেন যে যখনই সিপিসি সিআরপিসি বা আপনার যে সাবজেক্টে মানে ভয় আছে, আপনার একটু ব্লক আছে সাইকোলজিক্যালি, ওই সাবজেক্ট সাধারণত প্রশ্ন করলে কিন্তু একটা সাবজেক্ট শুরু করলে ওই সাবজেক্ট থেকেই টানা কোশ্চেনগুলো করতে থাকে। তো সিপিসি থেকে 20টা কোশ্চেন করে, সিআরপিসি থেকে 20টা কোশ্চেন করে। তো আমি যখনই প্রশ্নটা শুরু করলাম পড়া, তখন দেখলাম প্রথম 20টা হচ্ছে সিপিসি। আমি চলে গেলাম 21 নাম্বার। 21 নাম্বার দেখলাম প্রথম 21 নাম্বার থেকে শুরু হলো সিআরপিসি। 2টা সাবজেক্টে আমার ব্লক, 2টা সাবজেক্টে প্রথম 40টা কোশ্চেন। আমি পুরো 40টা অ্যাভয়েড করে চলে গেলাম। আমি ওই 60টা আগে দাগানো শুরু করলাম। এই 40টাতে আমি নজরে দিলাম, কারণ আপনার যে সাবজেক্টে দুর্বলতা, আপনি যদি ওই সাবজেক্ট দিয়ে স্টার্ট করেন, তাহলে আপনার প্রথমেই আপনার মধ্যে দেখবেন যে আপনি যখন অর্ধেকেরও বেশি কোশ্চেন পারবেন না, তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। আপনি ওই সময়টার মধ্যে চিন্তা করতে থাকবেন, আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে কি চিন্তা করবে, আপনি নিজে ক্যারিয়ারে কি করবেন, আপনার বিয়ে হচ্ছে না, আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, অনেক চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাই প্রথম দিকে আপনি আপনার যেটা সাইকোলজিক্যাল ব্লক আছে, সাইকোলজিক্যাল ব্লক, ওইটাতে আপনি ধরবেন। বাকি যেগুলোতে আপনি ভালো পারেন ওইগুলো আপনি আগে আনসার দিয়ে ফেলেন। আমার নিজের মনে পড়ে, আমি যখন ওই 60টা কোশ্চেন সলভ করলাম, তখন আমি ওইখানে দেখতে পারলাম যে 40-এর উপর আমার কনফার্ম আছে। ওইখানে 60টার মধ্যে তো কিছু মিস থাকে আমাদের। পরে আমি ওই বাকি 40টা যে সাইকোলজিক্যাল ব্লক যেগুলোতে ছিল সিপিসি সিআরপিসি, ওইটাতে চলে আসলাম। ওইটাতে আসার পর আমি যেটা দেখলাম যে ওইখানের মধ্যে আমি 10 থেকে 15টা পারি, কারণ তখন তো আমি পুরোপুরি অ্যাভয়েড করে চলে গেছি। ঠিক আছে, দেখলাম যে আমি ওই 40টার মধ্যে 10 থেকে 15টা পারি। আমি দাগানোর পরে মোটামুটি কনফার্ম যে আমি 50+ আমি অ্যাকুরেট অ্যান্সার করে আসছি। এরপরে দেখলাম যে আরো 10-15 মিনিট সময় ছিল, ওই সময়টা আমি বসে বসে এক একটা কোশ্চেন বারবার করতেছি। অনেক সময় হয় একবার প্রশ্নটা পড়ার পরে আপনার কাছে মনে হবে যে আপনি প্রশ্নটা পারতেছেন না, কিন্তু সেকেন্ড টাইম আবার পড়ার পর আপনার মনে পড়ে। সেম একই জিনিস উল্টোটাও ঘটে। প্রথমবার পড়ার পর আপনি করে যেটা দাগিয়ে ফেলেন, মনে হয় যে পরক্ষণে যে মনে হয় এটা আপনি ভুল দাগিয়ে ফেলছেন। ঠিক আছে, যে কারণে যে কোশ্চেন আপনার একটু সামান্য কনফিউশন তৈরি হবে, এটা হতে পারে নাকি এটা না হতে পারে, এটা তখনই বাদ দিয়ে দিবেন। কারণ আপনি মনে হয় আর কি যে 100টা কোশ্চেন 60 মিনিটে শেষ করা যাবে কিনা, আসলে কিন্তু আপনি যে কোশ্চেনটা পারেন আপনি 5 সেকেন্ডে দাঁড়িয়ে ফেলতে পারেন। ঠিক আছে, খুন কত নাম্বার দাঁড়ায় আছে দণ্ডবিধির 302, আপনি কিন্তু মুহূর্তে খুনের শাস্তিটা 302 দাগিয়ে ফেলতে পারতেছেন। এটা কিন্তু 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড, যেটা আপনি পারেন। যেটা পারেন না সেটা আসলে সময় বেশি স্পেন্ড করা। তো এটা গেল প্রিলির জন্য। আমি আপনাকে প্রিলিতে বলবো, আপনি যখন ভিডিওটা দেখবেন তখন থেকে আপনাকে বলবো প্রতিদিন চেষ্টা করেন, যদি সম্ভব হয় পূর্ণাঙ্গ একটা মডেল টেস্ট দেওয়ার। পূর্ণাঙ্গ একটা মডেল টেস্ট আপনি দেওয়ার চেষ্টা করেন, প্রতিদিন 1 ঘন্টা বের করেন। আমার এক্ষেত্রে একটা উপকার করেছিল আমার এক ফ্রেন্ড, সে লয়ের না, বাহিরের অন্য ফিল্ডে, কিন্তু সে আমাকে বলেছে তুমি প্রতিদিন একটা এমসিকিউ কোশ্চেন সলভ করো, করে আমাকে ছবি তুলে পাঠাও কত মার্ক তুমি পেলা। আমি কিছুতে পাস করতাম, কিছুতে ফেল করতাম, কিছুতে মানে কোনো মতে পাস করছি, কোনোটাতে খুবই খারাপ করলাম, কোনোটাতে আবার খুবই ভালো করলাম, কিন্তু প্রতিদিন আমি একটা এমসিকিউ কোশ্চেন দিতাম, পরীক্ষা দিতাম, পরীক্ষা দেওয়ার পর ওইটাকে ওএমআর শিটটাকে ছবি তুলে আমার ফ্রেন্ডকে পাঠাতাম। আপনি কাজটা করতে পারেন। আপনি অনলাইনে অনেকগুলো অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি চাইলে অনেক কোশ্চেন অ্যান্সার প্রতিদিনই মোবাইলে বসে 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 সলভ করতে পারেন। তবে ভালো হচ্ছে খাতা কলম করা, এতে ওই যে বৃত্ত ভরাট করার যে সময়টুকু, যে একটু টাইম স্পেন্ড হয়, এটা কিন্তু আপনি মোবাইলে ফিল করতে পারবেন, ওইটা আপনার একটু করা উচিত। কারণ অনেকে আছে, আমি নিজে আমার সাথে একজনকে দেখেছিলাম, সে দেখতেছে কারেক্ট অ্যান্সার, কিন্তু সে ওই যে খ দাগাতে গিয়ে ঘ দাগিয়ে ফেলতেছে, ক দাগাতে গিয়ে ঘ দাগিয়ে ফেলতেছে, একটা প্রবলেম করে ফেলতেছে। কিন্তু এই অভ্যাসটা আপনি একটু কন্টিনিউ, এবং আপনি যদি এখন থেকে পরীক্ষা যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বাকি থাকে, যতদিনই বাকি থাকে আপনি প্রতিদিন একটা প্র্যাকটিস করেন, আপনার দেখবেন যে ভয়টা কেটে যাবে। ওকে,
এটা গেল প্রিলিতে। রিটেনের কথা বলি এবার। রিটেন পাস করার জন্য একই টেকনোলজি বা একই টেকনিক, সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে। আপনি এই মুহূর্তে একটু বলেন তো চিন্তা করে যে আপনি লাস্ট কবে বাংলায় 1 পৃষ্ঠা লিখছেন, লাস্ট কবে লিখছেন। আপনি যদি রানিং স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লাস্ট কবে বাংলায় লিখেছিলেন এটা একটু নিজে চিন্তা করে দেখেন, অবাক হয়ে যাবে। আর যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি, যারা ইংলিশ মিডিয়াম, তারা কিন্তু বাংলা লেখাটা অনেক আগে, সেই ইন্টারমিডিয়েটেই হয়তো বাংলা লেখাটা লাস্ট লিখেছিলেন। যার কারণে বাংলা লেখাটা, আমরা বাংলা কথা বলি, বাংলা পড়তে পারি, বাংলা লেখাটা সহজ সেই হারে, কিন্তু সেন্টেন্স মেকিং করাটা কিন্তু আমরা ভুলে গেছি অনেক। আমরা না লিখতে বাংলায় সেন্টেন্স মেক করাটা অনেক সময় আপনাকে দেখবেন যে আপনি কি লিখতেছেন অনেক সময় নিজে বুঝে উঠতে পারবেন। তো আবার আরেকটা বড় বিষয় হচ্ছে 4 ঘন্টা টানা লেখা, স্ট্রেস নিয়ে। পরীক্ষার হল কিন্তু মানে আনন্দের জায়গা না, সারাক্ষণ একটা টেনশন কাজ করে। তো স্ট্রেস নিয়ে 4 ঘন্টা টানা বাংলা লেখা চারটিখানি কথা না। এটার জন্য প্রতিদিন, কারণ আপনি এমসিকিউতে প্রতিদিন একটা পরীক্ষা দিতে পারবেন, কিন্তু রিটেন হয়তো পারবেন না। প্রতিদিন রিটেনে 7 সাবজেক্ট থেকে 7টা কোশ্চেনের মতো মনে হয় অ্যান্সার দিতে হয়। তো ওইটা আপনি দরকার নাই 4 ঘন্টার পরীক্ষা, আপনি প্রতিদিন একটা কোশ্চেন লেখার ট্রাই করেন। ঠিক আছে, 40 বা 45 মিনিট টাইম সেট আপ করে পারলে আমি বলবো, আমি ও টেকনিক অবলম্বন করেছিলাম, সেটা হচ্ছে দেখে পারলে লেখা একটা কোশ্চেন, জাস্ট একটা কোশ্চেন, ক এবং খ মিলিয়ে, বা কোনো ইয়াতে হয়তো শুধু একটাই থাকতে পারে বা একটা ড্রাফটিং থাকতে পারে। দেখে প্রতিদিন একটা করে রিটেন কোশ্চেন লেখার ট্রাই করে। গত 2 বছর যাবত কিন্তু আমরা দেখতেছি 1 বছর যদি এক্সিকিউট হয়েছে যে প্রিলির 1 মাস পরে রিটেন। এর আগের বারও ছিল 1 মাস পরে, কিন্তু ওই বন্যার কারণে, সিলেটের বন্যার কারণে 3 মাস পরে হয়েছে পরীক্ষা। আদারওয়াইজ খুব সম্ভবত প্রিলির 1 মাস পরে রিটেন নিবে। তাহলে আপনি প্রিলির 1 মাস পর রিটেনের যেহেতু পরীক্ষা, আপনি প্রিলি পাস করার পরে 30 দিন প্রস্তুতি নেবেন, এই চিন্তাটা করবেন না। আপনি এখন থেকে প্রিলি এবং রিটেন দুটোর জন্য চেষ্টা করেন। আপনি সারাদিন যত সময় পড়তে পারেন, যারা চাকরিজীবী, চাকরি করতেছেন, যারা প্র্যাকটিস করতেছেন, তারপরেও দিনে 2 ঘন্টা টাইম বের করার চেষ্টা করেন। অথবা আমি বলবো যে আরেকটু ছোট করেন, আপনি পারলে 50টা এমসিকিউ দেন ডেইলি, আর একটা কোশ্চেন মতো লেখার চেষ্টা করেন। ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি আপনি বের করতে পারেন নিজের জন্য, তাহলে আপনার প্রিলি এবং রিটেনের জন্য আমার মনে হয় যে আপনাকে শেষ সময় অনেক বড় বেগ পেতে হবে, আমার ধারণা। আর কনফিডেন্স বিল্ড আপ হবে আপনার রেগুলার বেসিস যদি আপনি প্র্যাকটিস করেন। আর এখন এই মুহূর্তে দেখলাম আমাদের আন্দোলন চলতেছে শিক্ষানবিশ আইনজীবীদের। আন্দোলনে যোগ দিতে পারেন না দিতে পারেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আন্দোলনে যোগ দিলেও আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যান। না দিলে তো অবশ্যই পড়াশোনা করতে থাকুন, আন্দোলন করলেও আমি বলবো পড়াশোনাটা চালিয়ে যান। কারণ দিন শেষে মানুষ কিন্তু জয়ীদেরকেই প্রাধান্য দেয়। আপনি যদি আজকে আন্দোলনে যোগ দিয়ে আবার পরীক্ষা পাশও করেন, তাহলে কিন্তু মানুষ আপনার আন্দোলনটাকে বা আপনার ওই সিদ্ধান্তটাকেও রেসপেক্ট করবে। কিন্তু আপনি যদি আন্দোলন করলেন কিন্তু পাশ করলেন না, আপনার যে পরীক্ষাটা সামনে হলো, তখন কিন্তু মানুষ বলবে যে ও আচ্ছা, ও তো ফেল করছে, এই কারণে সে আন্দোলন করতে যাচ্ছে, বা পরীক্ষা পদ্ধতির এটা বাতিল করতে যাচ্ছে, ওইটা বাতিল করতে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে পরীক্ষাটা হোক, যখনই হোক, প্রস্তুতিটা এখন থেকেই হোক। ঠিক আছে, একটা নিজের থেকে একটা বিলিভ রাখেন যে পরীক্ষার নোটিশ দিলে তারপরে পড়তে বলবো না, পরীক্ষা যখনই হোক আমি পড়াশোনাটা এখন থেকেই করি। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা আসলে আমরাও প্রথম রিয়েলাইজ করিনি বা আমাদেরকে ওইভাবে কেউ বলে দেয়নি, সেটা হচ্ছে যে বার কাউন্সিল যে 7টা সাবজেক্টের উপর পরীক্ষা নেয়, এই 7টা সাবজেক্ট আইন পেশাতে আপনার যতদিন থাকবে আপনার লাগবে। কেউ হয়তো সিভিল প্র্যাকটিস করে, কেউ হয়তো ক্রিমিনাল প্র্যাকটিস করে। ঠিক আছে, কিন্তু ওই সিপিসি আর সিআরপিসি হয়তো পার্থক্য তৈরি করবে। আপনি যদি ক্রিমিনাল প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে হয়তো আপনার সিপিসি লাগবে না, সুনির্দিষ্ট প্রতিকার আইন লাগবে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্রিমিনাল উল্টোভাবে আপনি যদি হচ্ছে ক্রিমিনাল সিভিল প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার প্যানাল কোড লাগবে না, আর হচ্ছে আপনার সিআরপিসি লাগবে না। বাট বাকিগুলো কিন্তু ঠিকই আপনার লাগবে, বাকিগুলো ঠিকই আপনার আজীবন লাগবে। আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করলে সিআরপিসি, প্যানাল কোড, সাক্ষ্য আইন, তামাদি আইন, এগুলো ছাড়া কিন্তু চলতে পারবে। আবার একইভাবে আপনি সিভিল প্র্যাকটিস করলে সিপিসি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এভিডেন্স অ্যাক্ট, তামাদি, এগুলো ছাড়া আপনি চলতে পারবেন। আর আপনি একজন আইনজীবী হিসেবে সারা জীবনই বার কাউন্সিল অর্ডারটা আপনাকে ফলো করে চলতে হবে। ঠিক আছে, তো এই 7টা সাবজেক্ট এমন না যে আপনি পরীক্ষার নোটিশ দিলে তারপরে পড়বো, এর আগে পড়লে লস না। আপনি এখন থেকে পড়া শুরু করেন, একটু পড়েন এবং নিজের সাথে একটু রিলেট করুন যে এইটা কেন লাগতেছে, ওইটা কেন লাগতেছে, এটা আমি করবো। কল্পনার মধ্যে থাকুন, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলে খুনের মামলা, আপনি কিভাবে চিন্তা করবেন, একটা জমি দখল পুনরুদ্ধারের মামলা আসলে আপনি কিভাবে ডিল করবেন, আইনটাকে কিভাবে আপনি প্রয়োগ করবেন, এভাবে চিন্তা করতে করতে নিজের লিগ্যাল মাইন্ডটাকে গ্রো করুন। দেখবেন যে ইনশাআল্লাহ
আপনি পড়াটাও বুঝতে পারবেন এবং সেটা মনেও থাকে, পরীক্ষার হলে আপনি আপনার নিজের বাসায় ইনশাআল্লাহ লিখতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। ইনশাআল্লাহ দেখা হবে কোনো একটি বার কাউন্সিল বা আদালতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।